সৌমেন ঠিকাদারের লেখা গল্প দেখাশোনা। দেখতে দেখতে আমাদের বিবাহের 2 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে 2-1 আত্মীয় স্বজনকে বাড়িতে নিমন্ত্রণের কথা বললেন স্ত্রী। এবছর একটু অনিচ্ছা সত্ত্বেও তাকেই সব দায়িত্ব দিয়ে রাজি হলাম, কিন্তু সঠিক দিনে কোনো আত্মীয় স্বজনকেই আসতে দেখলাম না বেলা 11:15 পর্যন্ত। ঘড়ি যখন বলছে 12টা বাজতে চলেছে, হঠাৎ দরজার কাছে কলিং বেলটা বেজে উঠল। স্ত্রী বললেন, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আজ নতুন একজনের সাথে আলাপ করাবো। শুনে কেমন একটা অবাক হলাম। সে কি, বিয়ে 2 বছর পরে আবার নতুন কেউ? এতদিনে রাস্তাঘাটে কতজনকে দেখিয়ে যে উনি ভাউ খেয়ে বলেছেন যে সেই ছেলেটি স্কুল বা কলেজে ওনার পিছনে পড়েছিল, আর উনি পাত্তাও দেননি। তার একটা লম্বা লিস্ট ছিল। সাথে এও ইতিমধ্যে এক পক্ষের বিচারে প্রমাণিত যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আর বাবা মায়ের একান্ত অনুগত সচ্চরিত্র কন্যা বলেই ওনার মতো রাজকন্যা পাওয়া আমার বহু জন্মের ভাগ্য আর ওনার দুর্ভাগ্য। 1 বছর পর এমন একটা দিনে নতুন কাকে দেখব, সে এক বিষম অপেক্ষা বটে। দরজা খুলতেই যাকে দেখলাম তাকে তো কখনোই আশা করিনি। স্ত্রী আগত দুজনকে দেখিয়ে বলে উঠলেন, আমার মাসির মেয়ে আর সাথে তার হাজব্যান্ড। ছুটি না পাওয়ায় ওরা বিয়ের সময় আসতে পারেনি ব্যাঙ্গালোর থেকে, তাই আজকে ওদের ডাকার প্ল্যান করেছিলাম আমি। ওর দিদি মানে শ্রী, ওর মাসির মেয়ে। ওদেরকে দরজার কাছেই দাঁড় করিয়ে রেখেই দিদি বোনের এটা সেটা কথা শুরু হয়ে গেল। এদিকে আমি হাঁ করে অবাক দৃষ্টে তাকিয়ে তার দিদির দিকে, মানে শ্রীর দিকে। 2 বছর পর তার দিকে তাকিয়েই মনে পড়ে গেল বছর 2 আগের কথা। বিয়ের পর স্ত্রী যতই আমাকে মনে করুক না কেন, তার আগে পর্যন্ত আমি তো নিজেকে রীতিমতো শ্রী নারায়ণ মনে করতাম। কবে যে সমুদ্র মন্থন করে শ্রীলক্ষ্মী আমায় দেখা দেবেন, সেই অপেক্ষাতেই শীর্ষনাগে উপবিষ্ট হয়ে অনন্ত নিদ্রায় দিন যেত। অবশেষে চাকরি, মাথা গোঁজার মতো একটা ছোট বাড়ি কমপ্লিট হওয়ার পরে সময় এলো তার আগমনের। সেই হেতু বাড়িতে পাত্রী দেখাও শুরু হলো। এমনই এক ক্ষণে আমার এক স্টুডেন্টের বাবার পরিচিত এক বাড়িতে যাত্রা করা গেল। ইনি কি সেই শ্রীলক্ষ্মী কিনা দেখার আশায়। অদ্ভুতভাবে সেই মেয়েটির নামও শ্রী। ইতিমধ্যে পিতৃদেব ইহলোকের মায়া ত্যাগ করিয়া পরলোকবাসী হয় আমার সঙ্গী হলেন জেঠু জেঠিমা। আমার পরনে সাদার উপর পিঙ্ক স্ট্রাইপ দেওয়া ফুল শার্ট, ডিপ ব্লু প্যান্ট, ব্রাউন লেদার শু। মেয়ের বাড়ির সদর দরজায় আমাদের সাদর অভ্যর্থনা জানালেন মেয়ের বাবা স্বয়ং। আধুনিক বড়লোকিপনার ছাপ তাদের ঘরের প্রতিটা কোনায় কোনায়। ড্রয়িং কাম ডাইনিংয়ে বসে যতটা চোখ যায় সবটা ফলস সিলিং। দেওয়ালে রঙের পরিবর্তে ওয়ালপেপার আর সাথে এসি। মেঝেতে অফ হোয়াইট মার্বেলের সাথে মাঝে মাঝে ছোট ছোট বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ ডিজাইন। দোতলায় যাওয়া সিঁড়িতে টাইলস আর স্টিল ফ্রেমে কাঁচের রেলিং। মাঝে মধ্যে সেই দেওয়ালে কিছু সুন্দর পেন্টিং। ডাইনিংয়ে সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো শ্বেত পাথরের একটি গণেশ মূর্তি। ঠিক যেন সোফার উপর বাবু হয়ে বসে গণপতি তার গণেদের আলোচনা সভায় প্রত্যক্ষ করছেন। মেয়ের পিতাশ্রী রীতিমতো সুপুরুষ, কথাবার্তায় অত্যন্ত নমনীয়, এবং সামনের জনকে আপন করে নিতেও বোধ করি তার কোনো সময় লাগলো না। গান বাজনা সহ সাংস্কৃতিক জগতেও যে তিনি সিদ্ধহস্ত তার বেশ কিছু নিদর্শনও দেওয়াল আলমারিতে পাওয়া গেল। সেখানে আরও রয়েছেন মেয়ের মা এবং পিসিমণি। নানান কথা আলোচনা হতে হতে মেয়ের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য আমাদের তারা জানালেন। যদিও ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের সৌজন্যে মেয়ের একটি ছবি দেখা ও বায়োডাটা মোটামুটি আমার জানা। মেয়ে ইঞ্জিনিয়ার, এখন ওয়ার্ক ফ্রম হোম করায় আমাদের বাড়ি থেকে অফিসের দূরত্বের সমস্যা নেই। শুধু মেয়ের দেখা তখনও নেই। ইতিমধ্যে ওনারা আমাদের কিছু জলযোগের ব্যবস্থা করিয়ে অবশেষে তার স্ত্রীকে বললেন, কই এবার মামুনিকে নিয়ে এসো নাকি। হ্যাঁ বলেই তিনি ওপরে গেলেন। উফ, অবশেষে আসল কাজটা হতে চলেছে। মিনিট 2 পরেই মায়ের সাথে তিনি সিঁড়ির একটা একটা ধাপ পেরিয়ে নামছেন। পায়ে বাধা খাওয়ার ভয়ে শাড়িটা একটু উঁচু করে ধরে। প্রাথমিক দেখে মনে হলো এক প্রকার জোর করেই অনভ্যাসে শাড়ি পরতে হয়েছে বেচারিকে। প্রথমে পা, তারপর শাড়ি। হাত মুখ হয়ে তার চোখের দিকে সরাসরি দৃষ্টি গেল। সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিলাম।
কি জানি হ্যাংলা না ভাবে আবার, যেন মেয়ে কখনো দেখেনি। কিন্তু তা কেন ভাববে? আজ তো উদ্দেশ্য এটাই, দুজন দুজনকে দেখা। ভাবুক হ্যাংলা, আমি তো তাকে দেখবই। রাস্তাঘাটে তো অসভ্যের মতো হাঁ করে নেই, হয়তো বা নিজের হবু স্ত্রীকে দেখছি। যে যা ভাবে ভাবুক। সে এসে বসলে একেবারে আমার সোজাসুজি, আমার চেয়ে ফুট সাতেক দূরে। এদিক ওদিক দেখে আবারও তাকালাম তার দিকে। গায়ের রং তার উজ্জ্বল শ্যামবর্ণ, কোঁকড়ানো খোলা চুল, টিকালো নাসিকা, আর শরীরের সুন্দর বুননে বেশ আকর্ষণীয় তার উপস্থিতি। রূপে তিনি খুব আহামরি নন, কিন্তু চোখ মুখ তার ভীষণ রকম সপ্রতিভ। গোল গোল টানা টানা চোখ দুটো কেমন সরলতার মায়ায় ভরা। তার পিতাশ্রী যখন তার কন্যার প্রশংসায় পঞ্চমুখ, কন্যার চোখ মুখের ভাষা বলছে, বাবা এ কি, তুমি বড্ড বাড়িয়ে বলছো, এতটাও নয়। নানান কথোপকথনে তার বুদ্ধিমত্তা, সাবলীল বাচনভঙ্গি, সদা হাস্যমুখ আর মিশুকে ভাব আমায় তার গুণেও মুগ্ধ করতে লাগলো। কিছুক্ষণ বসতে না বসতেই মেয়ের বাবা বোধ করি আমার আর তার দৃষ্টি বিনিময় বেশ কয়েকবার খেয়াল করেছেন, এবং আমার ধৈর্যের পরীক্ষা নিতে মেয়েকে কিছুক্ষণ চোখের আড়ালে পাঠানোর জন্য তাকে বলে বসলেন, মা তুমি একটু চা করবে নাকি? আর আমাদের দিকে তাকিয়ে, একটু চা হোক নাকি? সবার তবে দুধ চায়ে অসুবিধা নেই তো? নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, আমি চা খাই না। কিন্তু কিছুক্ষণ পর সবার চা দিতে দিতে আমার দিকেও একটা কাপ প্লেট বাড়িয়ে দিল সেই মেয়ে। বলে উঠলাম, কিন্তু আমি তো। আমার কথা শেষ না করতে করতে তিনি বলে উঠলেন, ব্ল্যাক কফিও খান না? ও, বলেই হাতে নিলাম, আর মনে মনে বললাম, ভালোবেসে আর একটু জোর করে বললে দুধ চাও খেয়ে নিতাম যদিও। মোটামুটি আলাপচারিতায় ঘণ্টাখানেক পর জেঠু বলে উঠলেন, আচ্ছা আপনাদের সম্মতি থাকলে ওরা একটু আলাদাভাবে কথা বলুক নাকি? মেয়ের বাবা সম্মতি দিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই নিশ্চয়ই। শ্রী, মা রোহিতকে নিয়ে একটু ওপরে যাও, আমাদের বাড়িটা ওকে একটু দেখাও। মেয়েটি শুনে একটু অবাক হলো, আর তার বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আর ইউ শিওর? উত্তর এলো, হ্যাঁ যাও না। ওকে। বলে সে সামনে আর আমি পিছনে। শাড়ি পরে তার পুনরায় সিঁড়িতে ওঠার অস্বস্তিটা চোখে পড়ল। পরিস্থিতি একটু হালকা করতে আমি বললাম, শাড়ি পরে খুব অস্বস্তি হচ্ছে তাই না? হবে না? উফ, হাঁপিয়ে উঠেছি। এই মায়ের ভারী শাড়ি পরাটা কি ঝামেলা জানেন? আমাকে ভুরু কুঁচকাতে দেখে আপনিই বা জানবেন কি করে? আমি আর একটু কথা বাড়াতে বলে উঠলাম, আচ্ছা বিয়ের পরে কি তবে শাড়ি পরবেন না? না, আমার তো ইচ্ছে নেই। যদি জোর করেন তো। বলেই তিনি আমার কিছু বলার প্রতীক্ষা করছিলেন। বুঝেছি ঠিকই। বললাম, ঠিক আছে ঠিক আছে, এত চাপের কিছু নেই, যেটাতে বেশি কমফোর্টেবল লাগে। তবে একটু আধটু পুজো, বিয়ে বাড়িতে শাড়ি পরাই যায় নাকি? মাথা নেড়ে তিনি সম্মতি জানালেন। একটু কমফোর্টেবল হওয়ার পর পকেট থেকে একটা ডেয়ারি মিল্ক বের করে তাকে শুধালাম, ম্যাডাম এটা আপনার জন্য, আর একটা আপনার ভাইয়ের জন্য। ওয়াও বলে একটা মিষ্টি থ্যাংক ইউ এলো। এরপর ঝুলন্ত বারান্দার ফুলের নানান গাছ, তার ঘরে তার হাতের পেন্টিং, নাচের ছবি সহ নানা জিনিস এক এক করে দেখাতে লাগলো। তাকে দেখে মনে মনে ভাবতে লাগলাম, এমনই এক প্রাণোচ্ছল মন খোলা একজনকেই তো আমি খুঁজছিলাম। এদিকে বিছানায় পড়ে হেডফোন, ল্যাপটপ, হেয়ার ড্রায়ার সহ একটা বিশাল বারবি ডল। আমার চোখ ওদিকে গেছে দেখে সে বিছানাটা গোছাতে উদ্যত হলো। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আমি তাকে বলে উঠলাম, শ্রী এদিকে শোনো। এই যে আমার বাঁ দিকে এসে দাঁড়াও, আয়নার দিকে দেখো। আচ্ছা, ওই প্রতিবিম্বে তোমার ঠিক পাশে যাকে দেখছো, উনি যদি তোমার ভবিষ্যৎ সঙ্গী হয়ে সারা জীবন একসাথে পথ চলতে চান, তুমি কি রাজি হবে? প্রথমবারের জন্য সলজ্জ কিন্তু সম্মতিসূচক দৃষ্টি তার চোখের ভাষায়, মুখে হালকা হাসি। আমার চোখের দিকে আর চোখ না রেখে নিচের দিকে তাকালো। পাহাড়ি দুরন্ত স্রোতস্বিনী নদী যেন তার সমস্ত আবেগ হারিয়ে সাগরের বুকে মিশে যেতে চাইছে। এদিকে রোহিত যেন বহু ক্রোশ হেঁটে এক ক্লান্ত পথিক, একটু বট বৃক্ষের ছায়া পেয়েছে, নয়তো বা বহু বৃষ্টিহীন গ্রীষ্মের রুক্ষ দিন পেরিয়ে একটা বৃষ্টির সন্ধ্যা পেয়েছে।
সেই বৃষ্টি ঠিক পূর্ব মুহূর্তেই শুরু হয়েছে কাল বৈশাখীর প্রচণ্ড তাণ্ডব। কোথাও তার মনের গভীরে হয়তো বা সেই ঝড় বয়ে যাচ্ছে। গাছের পাতাগুলোর ন্যায় বাঁধন ছেড়ে নিজেকে ওই ঝড়ের বেগে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে এই প্রশান্তির বৈশাখীতে। নদী আর মোহনার ঘূর্ণিতে নতুন ঘর বাঁধা স্বপ্ন বুনছে। ঠিক তখনই নিচ থেকে তার মা বলে উঠলেন, কই রে, তোদের কথা হলো? এবার নিচে আয়। দুজনের সম্বিত ফিরল, কিন্তু ঘোর কাটল না। তাকে জানার ইচ্ছে, বোঝার ইচ্ছে আমার তখন পেয়ে বসেছে। তাকে বললাম, তোমার মা, মানে আপনার মা তো ডাকছেন। দুজনে ঘরের ভিতরে 1 ঘন্টা হয়ে গেল। কি যে ভাবছে ওরা কে জানে, কিন্তু আমার তো যেতেই ইচ্ছে করছে না। এক্ষুনি চলে যাবেন? আপনি না তুমি সব তখন এক হয়েছে। আমার কথায় সে চিৎকার করেই মাকে বলল, আসছি, আর 10 মিনিট। বন্ধ ঘরের বাঁধন কাটিয়ে বললাম, চলো না তোমাদের ছাদে যাই। 10 মিনিটের প্রতিটা সেকেন্ড তখন দীর্ঘদিনের ক্ষুধার্তের মতো চেটেপুটে পুরোটা আস্বাদন করছে 2 যুবক যুবতী। দুজনের এটার পর ওটা জিজ্ঞাসার আর শেষ নেই। তার পূর্বের রিলেশনের কথাও সে অকপটে স্বীকার করল। আর আমার যে হাজার একটা ভালোবাসা শুধু তাদের পার্থিব নামকরণের অপেক্ষায়। প্রথম দিনই সেও ভীষণ সাবলীল, ঠিক যেন আমারই মিরর এনার্জি। কথায় কথায় বুঝলাম যেন আমার বিষয়ে প্রতিটা খুঁটিনাটি সে সব জানে। একবার সে বলল, আচ্ছা, আপনি গল্প লিখতে ভালোবাসেন তাই না? আমি অবাক চোখে জিজ্ঞেস করলাম, তুমি আমার এফবি অ্যাকাউন্ট দেখেছো? সে বলল, ঠিক আমি নই, বাবা সার্চ করে তোমার ছবি দেখালেন, আর তোমার ওই বাসের মধ্যে লেখা গল্পটা উনিই পড়ে শোনালেন। আমি বাবার ফোনটা নিয়ে আরও অনেকগুলো দেখেছি। ওই গল্পটা শুনে আমি কত যে হাসলাম। আচ্ছা, গল্পের ওই মেয়েটি কি সত্যিই ছিল? তারপরে কি হলো তবে? ইতিমধ্যে কখন যে আমার হাত দুটি তার হাতে ছুঁয়েছে তার আর হুঁশ নেই। সে বললে, জানেন, বাবার আপনাকে বেশ পছন্দ হয়েছে। আমি বলি, আর তার মেয়েটির? সরাসরি চোখের দৃষ্টি সরিয়ে সে বলল, আমাকে না দেখিয়ে কিন্তু বাবা কাউকে বাড়িতে ডাকেন না, আর বাবা মা নিশ্চয়ই তার মেয়ের ভালোর দিকটা ভেবেই সিদ্ধান্ত নেবেন। সময় নেওয়া 10টা মিনিট কখন যে 30 মিনিট হয়ে গেছে তার খেয়াল নেই। হঠাৎ তার পিসিমণি ছাদের উপর উঠেই ডাকলেন, কই রে, তোরা এখানে? আমি দোতলায় খুঁজে না পেয়ে ঠিক ভেবেছি নিশ্চয়ই ছাদে আছিস। অন্ধকার হয়ে এলো, লাইটটা জ্বালবি তো। চমকে উঠে তার হাতটা ছেড়ে খেয়াল হলো ইতিমধ্যে দুপুর থেকে বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়েছে। তিনি বললেন, এবারে তোমরা নিচে এসো, সবাই ডাকছে। কিন্তু কথা যেন তখনও শেষ হয়নি। আরও কিছুক্ষণ যেন তাকে আটকে রাখার বাঁধন ছাড়া ইচ্ছে প্রবলভাবে কিছু বলতে চাইছে। আমি এবারে এগিয়ে এলাম, প্রেমিকাকে আড়াল করার মতো করে তাকে বলে উঠলাম, আসলে আমি ওকে একটু থাকতে বলেছিলাম। দেখুন, জানি না এরপরে আর আমাদের দেখা হবে কিনা। হয়তো এরপরে আপনারা আমাদের বাড়ি যাবেন, বা সেটাও হবে না। কিন্তু যে সবচেয়ে প্রায়োরিটি তার সাথে দেখা হবে না। আর আমাদের অনেক কিছুই তো জানা বাকি। যদি আজকেই শেষ সুযোগ হয়, আপনি চলুন, কিছুক্ষণেই আমরা আসছি। পিসিমণি হয়তো বা সবটা বুঝলেন এবং সম্মতি দিয়েই নিচে গেলেন। হাজার একটা প্রশ্ন তখন মনে ভিড় জমিয়েছে, কিন্তু এবার ফিরতে হবে। হাত দুটি ধরেই বললাম, দেখো, তোমাদের সবটা দেখে যেটুকু মনে হলো তুমি ভীষণ আদরে মানুষ। বাবা তোমায় আধুনিক ঘরের প্রয়োজনীয় সবই দিয়েছেন, সাথে বাড়িতে কাজকর্মের জন্য হাউসমেড রয়েছেন। আমাদেরও এতটা সুযোগ সুবিধা না থাকলেও বেশিরভাগটাই রয়েছে। বাকিটা তুমি প্রয়োজন মনে করলে ধীরে ধীরে হয়ে যাবে। আমার বাড়ি প্রায় ফাঁকাই, মা আর আমি আর একজনের অপেক্ষায়। নতুন বাড়িতে একটু মানিয়ে নেওয়া যাবে না? ওদিক থেকে উত্তর এলো, আমি খুব চেষ্টা করব। বিশ্বাস করুন, সত্যিই আমি খুব চেষ্টা করব। ঠিক যেন যেটা শুনতে চাইছিলাম সেটাই সে শোনালো। আচ্ছা, লোকে যে সোলমেট বলে, তারা কি এর চেয়ে বেশি পরস্পরের মন বোঝে? তার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমাদের আবার দেখা হচ্ছে, তাই তো? সে বলেছিল, আপনি চাইলে নিশ্চয়ই হবে। সেদিন ফিরে এসে ফোনে দুজনের ঘন্টার পর ঘন্টা কথা চলতে লাগলো। অফিসের কাজ শেষ হলেই ইতিমধ্যে দুজনের বোনা ভবিষ্যৎ পরিকল্পনা থেকে ভবিষ্যৎ প্রজন্মের কথাও সেরে ফেলা গেছে।
তার বাবা মা আমাদের বাড়িতেও সানন্দে এসেছেন। সবটা তখন ছবির মতো সুন্দর করে এগোচ্ছে। সপ্তাহ 2 এমন চলার পর সেদিন ফোনের ওপারে তার কণ্ঠস্বর যেন বেশ সিরিয়াস লাগলো। সে আমায় জানালো, দেখো, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। বেঙ্গালুরুতে একটা নতুন আইটি কোম্পানিতে গত মাসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। গতকাল রাত্রে ওরা মেল করেছে, আগামী সপ্তাহে জয়েনিং। এক্ষুনি বিয়ে করে আমি জীবনটা একেবারে শেষ করতে চাই না। হতভম্ব হয়ে বলে উঠলাম আমি, বিয়ে মানেই জীবন শেষ? এই শহরে থেকেও কি কিছু করা? কথা শেষ করতে না দিয়ে সে বলে উঠল, আমি জানতাম তুমি এমনই বলে উঠবে। সেই ঘর কোনো মিডিল ক্লাস মেন্টালিটি। আরে এখানে কোনো গ্রোথ আছে? আমি এই নিয়ে কাল থেকে অনেক ভেবেছি, অনেকের সাথে কথা বলে সবটা ঠিক করেছি। কি উত্তর দেব ভেবে পেলাম না। আবার সে বলল, কি হলো, চুপ করে কেন? আর কথা নেই? তুমি আমার জায়গায় থাকলে কি করতে? এত ভালো সুযোগটা ছেড়ে দিতে? যদিও তোমাদের সেই এক জায়গায় জব, এসব বুঝবে না। মনে মনে ভাবলাম, এই চিনলে আমায়? মুখে বললাম, আমিও ঠিক তোমার মতোই নিজের প্রায়োরিটিকেই বেছে নিতাম। আজ বুঝলাম, আমার আর তোমার প্রায়োরিটি এক হতে হবে এমনটা নয়। আমার একটা কথাও যেন তখন তার কাছে অসহ্য হয়ে উঠেছে। মুখের উপর জবাব এলো, যদি তোমার খারাপ লাগে, আমার মনে হয় এরপর বেশি কথা না এগোনোই ভালো। যে কালবৈশাখীর হঠাৎ বৃষ্টি তপ্ত দেহকান্তিকে শীতলতা দিয়েছিল, সেই একই আকাশ হতে প্রেমিকার মুখের বাক্য বজ্রপাতের বিদ্যুৎ রূপে বুক ফুটো করে মাটিতে মিশিয়ে দিচ্ছে সপ্তাহ ধরে দুজনের বোনা স্বপ্নগুলোকে, দুজনের ভবিষ্যৎ পরিকল্পনাকে। ওপার থেকে কেমন বাস্তবতার স্বর ভেসে এলো, আর কিছু বলবে? না হলে রাখবো। মনে মনে ভাবলাম, সিদ্ধান্ত যখন নেওয়া হয়েই গেছে, তারপরেও কি কিছু বলার থাকে? তাও জানতেই হবে। তাহলে বিয়ের সম্মতি, দেখাশোনা, এগুলোর মানে কি? একটু চুপ করে থেকে ওদিক থেকে উত্তর এলো, দেখো, মাস 2 আগে আমার ব্রেকআপ হয়েছে। আমার পক্ষে ভুলে থাকাটা বেশ কঠিন হচ্ছিল। ভীষণ ডিপ্রেসড থাকছিলাম। আর সেই সময় বাবা বিয়ের কথা বলায় রাজি হয়েছিলাম। কিন্তু জবটা পাওয়ার পর সেদিনই সেই সম্পর্কে রীতি হয়। আরও কিছুক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। এটা কি যে হলো, কেনই বা এতটা এগোনো? রাত্রির পথে বিদ্যুতের ঝলকানি যতটা না পথ আলোয় ভাসিয়েছিল, ক্ষণিক পরেই চোখ ধাঁধিয়ে তাকে আরও বেশি অন্ধকারে নিমজ্জিত করল। দেখতে দেখতে প্রায় 2.5 বছর পেরিয়ে আজ আবারও তার মুখোমুখি। আগের মতোই সে সাবলীল, মুখে অম্লান হাসি। সবটা স্বাভাবিক অভিনয় চলতে থাকলো। সেদিন রাত্রে খাওয়া দাওয়া শেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার গৃহিণী সবে বিছানায় এসেছে। এদিকে একরাশ প্রশ্ন আমার মাথায় ঘুরছে। সাহস করে তাকে জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা, তুমি কি জানতে তোমার দিদির সাথে বিয়ের ব্যাপারে? আমার কথা শেষ করতে না দিয়েই তিনি আমার ঠোঁটে আঙুল রাখলেন আর নিজেই বলল, সব জানি কর্তামশাই। তবে তুমি কই, এ কথা আগে কখনো বলনি? সে বললে, তাতে কি? আচ্ছা, আমাদের পাঁচিলের গায়ে যদি একটা বট গাছ হঠাৎ বেড়ে ওঠে, আমরা হয়তো তাকে উপড়ে ফেলে দিই, আর 5টা আগাছার মতো, তাই না? তাতে তো এটা প্রমাণিত হয় না যে বট গাছটা দুর্বল বা সে পৃথিবীতে নিতান্তই অনাকাঙ্ক্ষিত। আবার গৃহকর্তা তাকে উপড়েও ভুল করেনি। কিন্তু ওটাই যখন রাস্তার পাশে জন্ম নেয় বা বিচ্ছিন্ন ধুধু প্রান্তরে, সেও হয়ে ওঠে হাজার একটা প্রাণীর আশ্রয়দাতা। কখনো মাতৃকোরর, কখনো বা পিতার সুরক্ষার একমাত্র প্রাকৃতিক বাসস্থান। ওর স্থানে ও সুন্দর, আর তোমার বুকে আমি, বলে একটা লাজুক হাসি দিয়ে সে আমার বুকে মুখ লুকোলো। আর আমি তাকে নিজের আরও কাছে শক্ত করে টেনে নিলাম। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।